বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য, পঞ্চম পর্ব। তিথি এতটা আবেগ আর ভালোবাসা নিয়ে কবিতা আবৃত্তি করছিল, মৃন্ময়ী তিথির কবিতার মধ্যেই ডুবে গেল। নিস্তব্ধ রাত, লাইটের মৃদু আলো আর তিথির অসম্ভব সুন্দর কবিতা আবৃত্তি, সব মিলিয়ে রুমের পরিবেশটা যেন অদ্ভুত নেশাতুর হয়ে উঠেছে। মৃন্ময়ী আবৃত্তির পুরোটা সময় তিথির দিকেই তাকিয়েছিল। তিথির কবিতা আবৃত্তি শুনতে শুনতে কোনো এক অজানা কারণে মৃন্ময়ীর চোখে জল চলে এলো, যেটা কিনা সে নিজেও আন্দাজ করতে পারল না। আবৃত্তি শেষে তিথি মৃন্ময়ীর দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মৃন্ময়ী, তোমার চোখে জল কেন? মৃন্ময়ী হতচকিত হয়ে নিজের চোখে হাত রাখল। চোখে পানির অস্তিত্ব বুঝতে পেরে সে নিজেও খুব অবাক হলো। তাকিয়ে দেখলো তিথি এখনো জিজ্ঞাসুর দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মৃন্ময়ী একটু হাসার চেষ্টা করে বলল, ওটা কিছু না, ঘুম এলে আমার চোখে জ্বালা করে। ও তাই বলো? ঘুম যেহেতু এসেছে তাহলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত তো অনেক হয়ে গেছে। হ্যাঁ, আপনিও ঘুমিয়ে পড়ুন, শুভরাত্রি। তিথি হালকা হেসে বলল, শুভরাত্রি। মৃন্ময়ী তার নিজের রুমে চলে এসেছে, বিছানা ঠিক করে শুয়ে পড়েছে। তার মনে একটু আগের ঘটে যাওয়া ঘটনা ঘুরপাক খাচ্ছে। মৃন্ময়ী ভাবছে কেন সে কাঁদছিল। কান্নার মতো কিছু কি ঘটেছিল? যদি না ঘটে তাহলে কাঁদছিলই বা কেন? আর যখন কাঁদছিল তখন সেটা নিজেই কেন টের পেল না? এ কি হলো তার? মৃন্ময়ী তার মনে উকি দেয়া এইসব প্রশ্নের কোনো ঠিকঠাক উত্তর খুঁজে পেল না। অন্যদিকে কাল তার ক্লাস আছে, রাত অনেক হয়ে যাচ্ছে দেখে এসব ভাবনা সরিয়ে ঘুমানোর চেষ্টা করলো মৃন্ময়ী। সকালে সূর্যের কিরণ চোখে লেগে ঘুম ভেঙে গেল তিথির। রাতে জানালার পর্দা টেনে দিতে মনে ছিল না তার, তাই সকাল হতে না হতেই সূর্যের কিরণ এসে ঘরে ঢুকেছে। এতে অবশ্য তিথি বেশ খুশিই হয়েছে, তার সূর্যোদয় দেখতে ভীষণ ভালো লাগে। তাই ইচ্ছে করেই বেডটা জানালার মুখোমুখি সেট করেছিল, যাতে বিছানায় শুয়ে শুয়েই সূর্যোদয় দেখতে পারে, আকাশ দেখতে পারে। তিথির মনে হলো ছাদে গেলে সূর্যোদয়টা আরো ভালোভাবে উপভোগ করা যাবে। তাই সে শোয়া থেকে উঠে বসলো। বিছানা ছেড়ে নামতে যেতেই মনে পড়ল তার তো পায়ে ব্যথা, ঠিক করে আজ দুদিন ধরে হাঁটতেই পারছে না। তবুও সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। খেয়াল করে দেখলো গতদিনের তুলনায় আজ ব্যথাটা অনেকাংশেই কমে গেছে। তিথি হাঁটার চেষ্টা করলো, ভালোভাবে হাঁটা অবশ্য যাচ্ছে না। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেই ছাদে চলে এলো তিথি। সিঁড়ির ঘরের দরজা খুলতেই সকালের স্নিগ্ধ সজীব বাতাস এসে গায়ে লাগলো তিথির। বাতাসের সাথে ছাদের টবে থাকা গোলাপের মিষ্টি গন্ধও এসে নাকে লাগলো তার। অদ্ভুত এক ভালো লাগায় মন প্রাণ ভরে গেল তিথির। সূর্যোদয়ের মুহূর্তের পরিবেশ এতই মনোরম লাগছিল যে প্রকৃতির এই ঐশ্বরিক সৌন্দর্য অবলোকন করতে গিয়ে তিথি তার পায়ে পাওয়া আঘাতের কথা ভুলে গেল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে গিয়ে ছাদের কিনারায় রেলিং ধরে পূর্ব দিকে মুখ করে দাঁড়ালো। পূর্বের আকাশে লালচে রঙের সূর্য উঁকি দিচ্ছে। পুরো আকাশ যেন রক্তবর্ণ হয়ে গেছে সূর্যের লাল আভায়। পাখিরা খাদ্যের সন্ধানে নীড় থেকে বেরিয়েছে, উড়ে যাচ্ছে দূরে কোথাও। পাখিদের কলরব ধ্বনি কানে আসতেই মনের প্রশান্তি যেন আরো বহুলাংশে বেড়ে গেল। ভোরবেলা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তিথি নিজেকে খুব ভাগ্যবতী মনে হলো। হবে না বা কেন, কতজনই আর পারে প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য এত কাছ থেকে দেখতে। খুব মনোরম কিছু হয়তো বেশিক্ষণ চোখ সহ্য করতে পারে না। তিথিও আর পারল না প্রকৃতির এই ঐশ্বরিক সৌন্দর্য দেখতে। আপনা আপনি তার চোখ বন্ধ হয়ে এলো। সে দুচোখ বন্ধ করে এই শুদ্ধ হাওয়া, পাখির কলধ্বনি আর ফুলের এই মিষ্টি সুবাস অনুভব করতে লাগলো। সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টির কোনো তুলনা হয় না। মৃন্ময়ী গোসল সেরে কলেজের জন্য রেডি হয়েছে। ভেজা কাপড়গুলো কোথায় শুকাতে দিবে ভাবছিল, তখন তার ছাদের কথা মনে পড়ল। মৃন্ময়ী কাপড়গুলো নিয়ে ছাদে শুকাতে দিতে চলে এলো। ছাদের গেটের কাছে আসতেই দেখলো তিথি স্বাভাবিকভাবে হেঁটে ছাদ থেকে নেমে আসছে। তিথি স্বাভাবিকভাবে হাঁটছে, তার মানে তার পা ঠিক হয়ে গেছে। এটা দেখে মৃন্ময়ী খুব খুশি হলো। আপনাতেই ওর মুখে হাসি ফুটে উঠল। তিথি গেটের কাছে আসলে সেও মৃন্ময়ীকে দেখল।
মৃন্ময়ীকে এভাবে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে তিথিরও খুব ভালো লাগলো। সে বলল, শুভ সকাল মৃন্ময়ী, কেমন আছো? মৃন্ময়ী হেসে জবাব দিল, ভালো আছি। আপনার পা ঠিক হয়ে গেছে দেখে আরো ভালো লাগছে। মৃন্ময়ের কথায় এবার তিথিও অবাক হয়ে তার পায়ের দিকে তাকালো। সে স্বাভাবিকভাবে হাঁটছে। বেশ অবাক হলো তিথি। যেখানে ভোরে উঠে সে খুঁড়িয়ে ছাদে এসেছিল সেখানে এখন একদম ঠিকভাবে দাঁড়িয়ে আছে। পায়ে আর কোনো ব্যথাও অনুভব করছে না। ব্যাপারটা যেন মিরাক্কেল। তিথি বলল, আরে তাই তো, ঘুম থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদে উঠেছিলাম, এখন দেখছি একদম ঠিক হয়ে গেছে। মৃন্ময়ী হেসে বলল, হবেই তো, পা মস্কালে ঠিক করে হাঁটা চলা করলে ঠিক হয়ে যায়। যাক, খুব ভালো হলো, আমিও আজ তাহলে ভার্সিটিতে যেতে পারবো। না না, আপনি আজ ভার্সিটি যাবেন না, আরেকটা দিন ঘরে থেকে বিশ্রাম নিন, কাল থেকে আবারও ভার্সিটি যাবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আজ ভার্সিটি যাব না। তা তুমি হঠাৎ ছাদে কেন? আজ কলেজ নেই বুঝি? আছে, আমার ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে দিতে এসেছি। ও, চলো তাহলে আমিও তোমাকে হেল্প করি। না না, তার প্রয়োজন নেই, কয়েকটা কাপড়ই শুধু। আপনি নিচে যান, আমি এগুলো মেলে দিয়েই আসছি। ঠিক আছে, দ্রুত চলে এসো, একসাথে ব্রেকফাস্ট করা যাবে। মৃন্ময়ী সম্মতি জানিয়ে বলল, আচ্ছা। তিথি সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। তিথি ব্রেকফাস্ট টেবিলে বসে তার মা শাহনাজ পারভীনের সাথে কথা বলছে। ওর বাবা এখনো ঘুম থেকে ওঠেননি। আজ ওনার অফিসে তেমন কাজ নেই, তাই তিনি এখনো ঘুমে। শাহনাজ পারভীনের ক্লাস করাতে যেতে হবে, সেজন্য তিনি উঠেছেন। আর ইতি তো ৯টা-১০টার আগে সচরাচর ঘুম থেকে জাগে না। তিথির পা ঠিক হয়ে গেছে, সে ভালোভাবে হাঁটতে পারছে শুনে শাহনাজ পারভীন স্বস্তি পেলেন। তিথি আর ওর মা মৃন্ময়ের জন্য অপেক্ষা করছেন টেবিলে বসে। কিছুক্ষণের মধ্যেই মৃন্ময়ী চলে এলো। শাহনাজ পারভীনকে দেখে সালাম জানিয়ে খেতে বসলো। শাহনাজ পারভীন ওকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। টুকটাক কথাবার্তা শেষে শাহনাজ পারভীন ওনার ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তিথি মৃন্ময়ীকে জিজ্ঞেস করলো, আজ তোমার ক্লাস কয়টায় শেষ? ১:৩০-২টা নাগাদ শেষ হয়ে যাবে। ও আচ্ছা, কেন? কোনো প্রয়োজন নাকি? থাকলে বলতে পারেন। না, এমনিতেই জিজ্ঞেস করলাম। মৃন্ময়ী জবাবে একটু হাসলো। ব্রেকফাস্ট শেষ হলে মৃন্ময়ীও কলেজে চলে গেল। তিথি বাসায় আবারও একা হয়ে পড়ল। তিথির অবশ্য একাকিত্বে অভ্যেস আছে, তাই আর খারাপ লাগে না আজকাল। মৃন্ময়ী তিথিদের বাসায় আসার ১ মাস হয়ে গেছে। এর মধ্যে তিথির সাথে তার ভালোই সখ্যতা গড়ে উঠেছে। এ বাড়িতে তিথি যেন তার একমাত্র কথা বলার সঙ্গী হয়ে উঠেছে। তিথিরও মৃন্ময়ের সঙ্গ ভালো লাগে এখন। মৃন্ময়ী এই বাড়িতে আসার আগে তিথি একা থাকতেই পছন্দ করত। একা একা নিজের মতো বই পড়ে সময় কাটানো ছিল তার প্রিয় কাজ। প্রয়োজন ছাড়া কারো সাথে কথাও বলতো না। এমনও অনেক দিন গিয়েছে পুরো দিনে একবারও কারোর সাথে কথা বলেনি। সেই তিথিরই আজকাল মৃন্ময়ীর সাথে দিনে একবার কথা না বললে ভালো লাগে না। দিনটা মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। যদিও তিথি নিজে কথা বলার থেকে মৃন্ময়ের কথা শুনতে বেশি পছন্দ করে। আজ মৃন্ময়ের কলেজ নেই, তাই সে সারাদিন ধরে বাসাতেই আছে। এখন প্রায় বিকাল ৪টা বাজে। তিথি সেই সকালে ভার্সিটি গেছে, এখনো আসছে না। মৃন্ময়ী ব্যালকনি থেকে গেটের দিকে তাকিয়ে তিথির ফেরার অপেক্ষা করছে। গত ২ ঘন্টা যাবৎ সে একটু পর পর এখানে এসে দেখে যাচ্ছে তিথি এলো কিনা, কিন্তু গেটের সামনে দুজন দারোয়ানকে বসে থাকা ছাড়া সে কিছুই দেখতে পেল না। মৃন্ময়ীর কেমন যেন অস্থির অস্থির লাগছে তিথিকে সারাদিন ধরে না দেখে। দুশ্চিন্তাও হচ্ছে, কারণ তিথিকে আগে কখনো এত দেরি করতে দেখেনি। এদিকে তিথির মোবাইল নাম্বারও তার কাছে নেই যে ফোন করে জানবে ঠিক আছে কিনা। মৃন্ময়ী কিচেনে গিয়ে সুমনাকে খুঁজতে লাগলো। সেখানে তাকে না পেয়ে সুমনার রুমে চলে গেল। মৃন্ময়ীকে এই প্রথম নিজের রুমে দেখে সুমনা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, মৃন্ময়ী আপি, তুমি এখানে? কিছু লাগবে নাকি? আমাকে ডাকলেই পারতে। না না, কিছু লাগবে না। আপনি এসো না, বসো প্লিজ। না, বসবো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। নেফার দিদির ফোন নাম্বার আছে তোমার কাছে? না আপনি, দিদি ম্যামের নাম্বার তো আমাদের কারো কাছে নেই। মৃন্ময়ী একটু মনমরা বলল, ও। সুমনা জিজ্ঞেস করলো, কোনো দরকার নাকি আপনি? হ্যাঁ, উনি সেই সকালে ভার্সিটি গেলেন, এখনো এলেন না। এই বাড়িতে আসার পর থেকে ওনাকে কখনো এত দেরি করে ফিরতে দেখিনি, তাই কিছুটা চিন্তা হচ্ছিল। সুমনাও একটু চিন্তিত স্বরে বলল, সত্যিই তো, তিথি ম্যাম এখনো এলেন না কেন? আচ্ছা, ওনার নাম্বার কার কাছে থাকতে পারে? সুমনা কিছুক্ষণ ভেবে বলল,
ইতি ম্যামের কাছে পাবে। ইতি ম্যাম তো আজ বাসাতেই আছেন। আপি, তুমি ওনার থেকে নিয়ে নাও নাম্বার। ইতির থেকে নাম্বার নিতে হবে শুনে মৃন্ময়ী একটু দোটানায় পড়ে গেল, কারণ সে ইতির সাথে তেমন একটা কথাবার্তা বলে না। ইতিও তার সাথে কথা বলে না, উল্টে তাকে দেখলেই বিরক্তি প্রকাশ করে। অনেক সময় পায়ে পা বেঁধে ঝগড়া করতে চায়। শুধু তিথির বোন বলে মৃন্ময়ের প্রচুর রাগ হওয়া সত্ত্বেও তেমন কিছু বলে না। অন্য কেউ হলে এতদিনে দেখিয়ে দিত সে কি জিনিস। তবে ইতির থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখেই চলে মৃন্ময়ী। ইতি যেমন তাকে এড়িয়ে চলে, সেও ইতিকে এড়িয়ে চলার চেষ্টা করে। এখন সেই ইতির কাছে যেতে হবে নাম্বারের জন্য, তাই একটু চিন্তিত দেখাচ্ছেন মৃন্ময়ীকে। সুমনা সেটা লক্ষ্য করে বলল, আপনি কি ভাবছ? মৃন্ময়ী বলল, কিছু না। সে সুমনার ঘর থেকে বেরিয়ে এলো। মৃন্ময়ীর ইতির থেকে নাম্বার চাইতে যেতে ইগোতে লাগছিল, কিন্তু তিথির জন্য দুশ্চিন্তায় নিজের ইগোকে একপাশে রেখেই এক প্রকার বাধ্য হয়ে ইতির রুমে নক করলো। ইতি হেডফোন দিয়ে গান শুনছিল, তাই মৃন্ময়ীর দরজা নক করার আওয়াজ শুনতে পেল না। মৃন্ময়ী বার কয়েক দরজা নক করে কোনো সাড়া শব্দ না পেয়ে অনুমতি ছাড়াই দরজা খুলে ইতির রুমে ঢুকে গেল। হঠাৎ করে নিজের রুমে মৃন্ময়ীকে দেখে ইতি খুব বিরক্ত হলো। সে কান থেকে হেডফোন সরিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে আমার রুমে কি করছো? মৃন্ময়ী বলল, একটা প্রয়োজনে এসেছি। ইতি বিছানা ছেড়ে উঠে এসে মৃন্ময়ীর সামনে দাঁড়ালো। আমার কাছে তোমার কি প্রয়োজন থাকতে পারে? মৃন্ময়ীর ইতিমধ্যে বিরক্তি চলে এসেছে ইতির উপর। সে একটু না হয় তার রুমে এসেছে, এজন্য এত জেরা করছে যেন সে জেল পালানো আসামি। মৃন্ময়ী আর কথা বাড়াতে চায় না, সে সোজাসাপটা বলল, নিফাত দিদির ফোন নাম্বারটা আমাকে দাও। ইতি ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করল, নিফাত দিদি? হু ইজ নিফাত দিদি? মৃন্ময়ী এবার সংশোধন করে বলল, তোমার আপুর নাম্বারটা দাও। আমার আপুর নাম তিথি। তুমি নিফাত দিদি ডাকছো কেন? এবার মৃন্ময়ী প্রচুর রাগ উঠে গেল। সেও ঝাঁঝিয়ে জবাব দিল, তাতে তোমার কি সমস্যা? এমন করে জবাব দেয় ইতির মৃন্ময়ীর উপর রাগ যেন আরো বেড়ে গেল। কোথাকার কোন মেয়ে এসে তাদের বাড়িতে থাকছে, খাচ্ছে, আবার তার রুমে এসে তার সাথে মেসেজ দেখাচ্ছে। ইতির কাছে তার বোন তিথির নাম্বার ছিল, কিন্তু মৃন্ময়ীর এমন আচরণে ইতি দিতে ইচ্ছে করল না। সে আস্তে করে বলল, আর কত আদিক্ষেতাই যে দেখতে হবে। ইতি আস্তে করে বললেও মৃন্ময়ী সেটা শুনে ফেলল। রাগে তার গা জ্বলে যাচ্ছে। এই জন্যই এই মেয়ের সামনে সে আসতে চায় না। আজ বাধ্য হয়েই এসেছে। তিথির বোন না হলে আজ নির্ঘাত ওর হাতে ইতি মার খেত। মৃন্ময়ী বলল, তোমার কিছু দেখতে হবে না, নাম্বারের জন্য এসেছি, সেটা দিয়ে দাও, আমি চলে যাই। ইতি বলল, আমার কাছে কারো কোনো নাম্বার নেই। মৃন্ময়ী হতবাক হয়ে বলল, তোমার কাছে তোমার বোনের ফোন নাম্বার নেই? আমার কাছে কার নাম্বার আছে কি না আছে সেটা জেনে তোমার কোনো কাজ নেই, তুমি এখন আসতে পারো। মৃন্ময়ীও রেগে জবাব দিল, সেটা তুমি বললেই পারতে যে আমাকে দিবে না, মিথ্যে বলার কি দরকার ছিল? ইতিও একইভাবে বলল, হ্যাঁ, আমার কাছে আছে আমার বোনের নাম্বার, আর আমি তোমাকে দেব না। হয়েছে, এখন যাও। মৃন্ময়ী রাগ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ইতি তার থেকে বয়সে 2-2.5 বছরের ছোট হবে, কিন্তু এমন অভদ্রর মতো তার সাথে কথা বলছে যে সে বয়সে তার থেকে অনেক বড়। মৃন্ময়ী রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অবশেষে বলেই দিল, তুমি আসলে একটা অভদ্র মেয়ে ইতি, তোমার বোনকে দেখেও তো খানিকটা ভদ্রতা শিখতে পারো। বলেই মৃন্ময়ী ইতির রুম থেকে বেরিয়ে এলো। মৃন্ময়ী তাকে এত বড় একটা কথা বলেছে, সেই রাগে ইতি পেছন পেছন এসে অনেকটা চেঁচিয়েই বলল, কি বললে তুমি? কি বললে আমাকে? মৃন্ময়ী এবার শান্তভাবে ইতির দিকে ফিরে বলল, যা বলেছি তুমি তা শুনেছ, আর তুমি সেটাই যা আমি বলেছি। বলে মৃন্ময়ী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইতি সেখানে দাঁড়িয়েই চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তোমার এত বড় সাহস আমাকে অভদ্র বলো? আজ মম ড্যাড বাসায় আসুক, হয় তুমি এই বাড়িতে থাকবে, নয়তো আমি থাকবো। রুমের ভেতর থেকে ইতির এসব কথা শুনে রাগে দুঃখে মৃন্ময়ীর কান্না চলে এলো। সে কি নিজের শখে এ বাড়িতে থাকছে? বাবা মা যদি জোর করে এখানে না পাঠাতেন তাহলে তো সে আসতো না। সে তো হোস্টেলেই থাকতে চেয়েছিল। আর ইতি কিনা তার সাথে কাজের লোকের মতো দুর্ব্যবহার করছে। মৃন্ময়ীরও জেদ চেপে গেল। সে নিজের চোখে জল মুছে মনে মনে বলল, আমিও দেখব, আমি না চাইলে আমাকে কে এই বাড়ি থেকে বের করে। এত সহজে তো ইতি আমি তোমাকে ছাড়ছি না। আমার সাথে এমন করার শোধ আমি হাড়ে হাড়ে নেব। রাত 9টার দিকে তিথি তার এক বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরল। মৃন্ময়ী ব্যালকনিতে দাঁড়িয়ে সব দেখছিল। তিথি তার বন্ধুকে বাই বলে বাড়ির দরজার নক করল। মৃন্ময়ী দ্রুত নিচের তলায় যাচ্ছিল দরজা খুলে দিতে, কিন্তু তার আগেই রমিলা দরজা খুলে দিল।
তাই মৃন্ময়ী সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল আর নামলো না। তিথি ভেতরে ঢুকতেই রমিলা জিজ্ঞেস করলো, কি গম্য, আজ এত দেরি করলা কেন? খালা, একটু দরকার ছিল তাই দেরি হয়ে গেল। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে এসো, তারপর খেয়ে নেবে। না খালা, আমি খেয়ে এসেছি, রাতে আর খাবো না। বাবা মা ফিরেছেন? না, ওনারা তো এখনো আসেন নাই। ও আচ্ছা। তিথি কথা শেষ করে উপরে যাওয়ার জন্য সিঁড়ির কাছে গেলে মৃন্ময়ীকে দেখতে পেল। মৃন্ময়ীকে দেখে তিথি সবসময়ের মতোই মুখে একটা হাসি এনে জিজ্ঞেস করলো, কেমন আছো মৃন্ময়ী? মৃন্ময়ী তার জবাবে কিছু না বলে পাল্টা প্রশ্ন করলো, আপনি আজ এত দেরি করলেন কেন? তিথি ওপরে উঠতে উঠতে বলল, আর বলো না, আজ আমার একটা বন্ধুর জন্মদিন ছিল। আমি সচরাচর কারো জন্মদিনের পার্টিতে অ্যাটেন্ড করি না, এজন্য ওরা আজ আমাকে জোর করে নিয়ে গেল। এমনভাবে ধরলো যে আমিও না করতে পারলাম না। মৃন্ময়ী অভিমানী স্বরে বলল, বাসায় একটু ফোন করে জানিয়ে দিলেই পারতেন, তাহলে তো আর কেউ দুশ্চিন্তা করতো না। এটা শুনে তিথি অবাক হয়ে মৃন্ময়ীর দিকে তাকালো। এতে মৃন্ময়ী দৃষ্টি নামিয়ে নিচের দিকে চেয়ে রইল। তিথির এমন করে মৃন্ময়ীর দিকে তাকানোর কারণ সে মৃন্ময়ীর কথায় খুব অবাক হয়েছে। সে তো ভুলেই গিয়েছিল এই বাড়িতে কেউ তার জন্য দুশ্চিন্তা করে। কেউ এখনো আছে দেরি করে ফিরলে তাকে নিয়ে ভাবে। কই, তার বাবা মা বোন কেউ একবারও ফোন করে জিজ্ঞেস করলো না যে কোথায় আছে, ঠিক আছে কিনা। সেখানে এই অল্প দিনের পরিচয়ের মেয়েটা তাকে নিয়ে ভাবছে। তিথিকে চুপ থাকতে দেখে মৃন্ময় চোখ তুলে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, কি ভাবছেন? তিথি একটু হাসার চেষ্টা করে বলল, না মানে এই বাড়িতে দুশ্চিন্তা করার মতো কেউ আছে কিনা সেটাই ভাবছিলাম। কেউ তো কারো যাওয়া আসা নিয়ে এতটা ভাবে না। কে কখন ফিরলো কখন ফিরলো না, খেলো কি খেলো না, এতে কারোরই খেয়াল নেই। মৃন্ময়ী বলল, কে বলেছে? আমি তো সেই দুপুর থেকে আপনার জন্য না খেয়ে অপেক্ষা করছি। আপনি আসেন না আর আমারও খাওয়া হয় না। কথাটা মৃন্ময়ীর অনিচ্ছায় মুখ ফসকে বেরিয়ে গেছে। সে যে এখনো তিথির জন্য না খেয়ে অপেক্ষা করছে এটা সে জানাতে চায়নি তিথিকে। কথাটা বলে নিজেই এখন লজ্জা পাচ্ছে মৃন্ময়ী। তিথি অবাক হয়ে বলল, সে কি, তুমি এখনো খাওনি? মৃন্ময়ী আর কিছু বলল না, চুপ করে থাকলো। তিথি গলা উঁচিয়ে রমিলাকে ডাকলো, রমিলা খালা, রমিলা খালা, একটু ওপরে আসুন। কিছুক্ষণের মধ্যেই রমিলা চলে এলো। তিথি বলল, ডিনার রেডি করুন, আমি ডিনার করব। রমিলা বলল, তুমি যে একটু আগে বললা। তিথি ওনাকে থামিয়ে দিয়ে বলল, এখন যেটা বলেছি সেটা করুন। ঠিক আছে। রমিলা চলে গেল। তিথি মৃন্ময়ীকে বলল, যাও ডিনার টেবিলে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, এরপরে একসাথে খাবো। বলে তিথি আর মৃন্ময়ীকে কিছু বলতে না দিয়ে নিজের রুমে চলে গেল। মৃন্ময়ীও আর কথা বাড়ালো না, একটা লম্বা শ্বাস নিয়ে সে ডাইনিং এর দিকে চলে গেল। ডাইনিং টেবিলে মৃন্ময়ী বসে আছে খাবার সামনে নিয়ে। একটু পরেই তিথি সেখানে এলো। মৃন্ময়ীর মুখোমুখি চেয়ারে বসতে বসতে বলল, কই, খাওয়া শুরু করো। এরপর নিজের প্লেট টেনে নিয়ে সেও খেতে লাগলো। মৃন্ময়ী হেসে বলল, এক রাতে 2 বার খাচ্ছেন, মোটা হয়ে যাবেন না? তিথিও হাসতে হাসতে বলল, মোটা হয়ে গেলে সমস্যা নেই, বরং ভালোই হয়। কিভাবে? এই যেমন অনেকে আমার সাথে শোক দিতে পারবে না। হা হা। একটু পর মৃন্ময়ী বলল, আঙ্কেল আন্টিকে ছাড়াই আমরা ডিনার করে নিচ্ছি, এটা কেমন দেখালো? তিথি বলল, ওনারা এখনো ফিরেননি, তাহলে নিশ্চয়ই ডিনার করে ফিরবেন। এটা শুনে মৃন্ময়ী একটু ভেবে বলল, ইতি কি ডিনার করবে না? তিথির কথা মনে হতেই তিথি বলল, হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, দাঁড়াও মুন্নিকে দিয়ে ওকে ডেকে পাঠাই। তিথি মুন্নিকে দিয়ে ইতিকে ডিনার করতে ডাকলো। এরপর মুন্নি এসে বলল, ইতি ম্যাম বলেছেন তিনি খাবেন না, কেন? সেটা তো বলেননি। মৃন্ময়ী বুঝতে পারলো ইতি তার উপরে রাগ করে খেতে আসেনি। এতে তার খানিকটা খারাপ লাগলো, কারণ তার জন্য অন্য একজন না খেয়ে থাকবে, এতে তার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়। মুন্নি চলে যাওয়ার পর মৃন্ময়ী তিথিকে বলল, ইতি আমার উপরে রাগ করে খেতে আসেনি। তিথি অবাক হয়ে বলল, কি বলছো, তোমার উপরে রাগ করবে কেন ইতি? এরপর মৃন্ময়ী তাকে বিকালের সব ঘটনা খুলে বলল। সব শুনে নিজের বোনের এমন কাজে তিথি খুব লজ্জিত হলো। সে মৃন্ময়ীকে বলল, তুমি ইতির কথায় মনে কষ্ট রেখো না মৃন্ময়ী, ও একটু এমনই, ছোটবেলা থেকেই খুব জেদি আর একরোখা স্বভাবের। আগে ভাবতাম বয়সের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কই, আর ঠিক হলো না, এখনো সেই জেদিই আছে। মৃন্ময়ী হেসে বলল, বয়স কি পেরিয়ে গেছে নাকি? ও এখনো অনেক ছোট। আমিও তখন রেগে গিয়ে ওকে এসব না বললেও পারতাম। না না, তোমার কোনো দোষ নেই, আর ইতিকেও দোষ দিতে পারছি না, কারণ ওর এমন ব্যবহারের পেছনে অনেকাংশেই আমার পরিবার দায়ী। আচ্ছা যাই হোক, তুমি বসো, আমি ওকে নিয়ে আসি। ঠিক আছে, যান। তিথি ইতির ঘরে গিয়ে ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে খেতে নিয়ে এলো। এরপর তিথি মৃন্ময়ী আর ইতি দুজনকেই বলল ঝগড়াঝাটি ভুলে গিয়ে আবারও বন্ধু হয়ে যেতে। ইতি শুধু শুনল, মৃন্ময়ের দিকে একবারও না তাকিয়ে নিজের খাওয়ায় মন দিল।
ডিনারের পর তিনজনই যার যার রুমে চলে গেল। ইতি নিজের রুমে গিয়ে রাগে বিড়বিড় করে বলছে, এই মৃন্ময়ী কত চালাক! আমি বাবা মাকে বলে দিব বলেছি, মৃন্ময়ী তার আগে আমার বোনের কাছে আমার নামে নালিশ করলো। আচ্ছা, আমিও দেখব কতদিন তোমার এই চালাকি চলে মৃন্ময়ী। তিথি ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়ার অভ্যাস, এতে তার ঘুম দ্রুত চলে আসে। সেই অভ্যেস মতোই তিথি একটা বই নিয়ে পড়ছিল। তখন তার মনে পড়ল মৃন্ময়ী ডিনারের সময় বলেছিল ইতির কাছে সে তার ফোন নাম্বার চেয়েছিল, অথচ ইতি দেয়নি, উল্টে ঝগড়া করেছে তার সাথে। এটা মনে হতেই তিথি শোয়া থেকে উঠে মৃন্ময়ী রুমের দিকে গেল। মৃন্ময়ী শুয়ে পড়েছিল, দরজায় নখ হতে উঠে বসল। এত রাতে আবার কে এলো এটা ভাবতে ভাবতে মৃন্ময়ী গিয়ে দরজা খুলে দিল। দরজার অপর পাশে তিথিকে দেখে মৃন্ময়ী একই সাথে অবাক আর খুশি দুটোই হলো, কারণ এই বাড়িতে আসার পর এই প্রথম তিথি তার রুমে এসেছে। মৃন্ময়ী বলল, আপনি? তিথি হেসে বলল, হ্যাঁ এলাম। তুমি ঘুমাচ্ছিলে নাকি? আরে না না, আসুন না ঘরে। তিথি ঘরের ভিতরে গিয়ে ঢুকলো। মৃন্ময়ী ওকে বসতে দিল। তিথি বসে বলল, কাল তোমার ক্লাস আছে মৃন্ময়ী? হ্যাঁ আছে। আমারও আছে, কাল তবে একসাথে যাওয়া যাবে। মৃন্ময়ী খুশি হয়ে বলল, ঠিক আছে। এরপর তিথি বলল, তোমার ফোন নাম্বার দাও মৃন্ময়ী, এরপর কখনো দেরি করে ফিরতে হলে তোমাকে আগে জানিয়ে রাখবো, নয়তো দেখা যাবে আজকের মতো আবারও না খেয়ে বসে আছো। তিথির কথা শুনে মৃন্ময়ী লজ্জা পেল। এরপর সে তার নাম্বার তিথিকে দিল। তিথিও নিজের নাম্বার মৃন্ময়ীকে দিল। নাম্বার নেয়ার পর তিথি উঠে দাঁড়িয়ে বলল, এবার তুমি ঘুমাও, আমিও যাই, কেমন? কাল তো আবার ক্লাস আছে দুজনেরই। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। দেখতে দেখতে আরো 2 মাস পার হয়ে গেল। গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বর্ষা নেমে এলো। বর্ষাকালে একটাই সমস্যা, একটু পর পরই বলা নেই কথা নেই বৃষ্টি নামে। এই রোদ তো এই বৃষ্টি। প্রকৃতির রোদ বৃষ্টির এই অপরূপ খেলার মধ্যেও আলাদা একটা সৌন্দর্য আছে। মৃন্ময়ীর প্রিয় ঋতু বর্ষাকাল। বর্ষা আর বৃষ্টি তার ভীষণ পছন্দ। বর্ষার নবীন জলে রুক্ষ ভূমিতে সজীবতা ফিরে আসে। গাছের শুকিয়ে যাওয়া পাতায় আবারও সবুজের ছোঁয়া লাগে। ভেজা মাটির গন্ধ, কদম আর চাপা ফুলের সুবাস, এসব কিছু যেন মৃন্ময়ের মনে রং ধরিয়ে দেয়। তারও তখন ইচ্ছে করে ময়ূরের মতো পেখম ছেড়ে নাচতে, বৃষ্টিতে ভিজতে। বগুড়া থাকতে এমন কোনো বর্ষা যায়নি যেখানে সে বৃষ্টিতে ভিজেনি। মা কত বকতেন, বারণ করতেন, কিন্তু কে শুনে এসব? মৃন্ময় ঠিকই বৃষ্টিতে ভিজত। এমন হয়েছে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ঘরে 1 সপ্তাহ শুয়েছিল। জ্বর সারতে না সারতে আবারও গিয়ে বৃষ্টিতে ভিজেছে। সেজন্য মা তাকে মারার জন্য কতবার বেত নিয়ে তাড়া করেছিলেন বাচ্চাদের মতো। নিজের রুমের জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে এভাবেই স্মৃতিচারণ করছে মৃন্ময়ী, আর একা একা হাসছে সেই সব দিনগুলোর কথা ভেবে। যদিও এখন সেসব শুধুই স্মৃতি। এখানে তিথিদের বাড়ি আসার পর বৃষ্টিতে আর ভেজা হয়নি মৃন্ময়ীর। বর্ষাকাল কবে শুরু হয়ে গেছে। বগুড়া থাকলে এতদিনে বহুবার বৃষ্টি স্নান হয়ে যেত তার। মৃন্ময়ী একটা দীর্ঘশ্বাস ফেলল। বাড়ির কথা খুব মনে পড়ছে, কিন্তু কলেজে ছুটি তেমন পাচ্ছেই না বলা চলে। ঈদের আগে হয়তো আর ছুটিও পাবে না। শুধু শুক্রবার ছাড়া মেডিকেলে প্রায় সব দিনই ক্লাস থাকে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তাই সে বাসাতেই আছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তিথির মাঝে মধ্যে শুক্রবারেও ক্লাস থাকে, তবে আজ এত বৃষ্টির জন্য সেও যায়নি ইউনিভার্সিটি। শাহনাজ পারভীন, জিয়াউল আলম, ইতি কেউই আজ বাড়িতে নেই। শাহনাজ পারভীনের সংস্থার সকল কাজ শুক্রবারেই পড়ে, কারণ অন্য দিনগুলোতে তিনি ব্যস্ত থাকেন। আর জিয়াউল আলম বিদেশে গিয়েছেন ব্যবসায়িক কাজে। ইতি তো সবসময় বন্ধুদের সাথেই থাকে। আজও বৃষ্টির মধ্যেই কোনো এক ফ্রেন্ডের বাসায় চলে গেল। মৃন্ময়ী জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি ধরছে, তখন একটা আইডিয়া এলো তার মাথায়। সে চাইলে আজ ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারে, কারণ আজ বাসায় কেউই নেই তিথি ছাড়া, আর কাজের লোকরা ছাদে আসে না। তিথিও এই বৃষ্টির মধ্যে নিশ্চয়ই ছাদে আসবে না। মৃন্ময়ীর মনে হলো এটাই মোক্ষম সুযোগ।
তাই সে আর দেরি না করে দ্রুত ছাদের দিকে হাঁটা দিল। অন্যদিকে তিথি আজ ছাদের চিলেকোঠায় কাঁথামুড়ি দিয়ে শুয়ে শুয়ে হুমায়ুন আহমেদের উপন্যাস শ্রাবণ মেঘের দিনে পড়ছে। সে শুধু বৃষ্টি হলেই এই চিলেকোঠায় আসে, কারণ চিলেকোঠায় টিনের চাল আছে, আর বৃষ্টির ফোঁটা টিনের চালে পড়লে অসম্ভব সুন্দর শব্দ সৃষ্টি হয়। বাদল দিনে কাঁথা গায়ে দিয়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে পছন্দের উপন্যাস পড়ার আনন্দই অন্যরকম। তিথি চিলেকোঠার একটা জানালা খুলে দিয়েছে, সেই জানালা দিয়ে হাওয়ার সাথে সাথে বৃষ্টির হালকা ছাটর এসে রুমে ঢুকছে। তাতে আরো ভালো লাগছে তিথির। সে এক মনে উপন্যাস পড়ছে আর এই বৃষ্টির শব্দ সেই সাথে শীতল হাওয়া উপভোগ করছে। পিনময়ী ছাদে চলে এসেছে। কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তিথিদের ছাদের টবে কিছু দোলন চাপা আর সন্ধ্যামালতী ফুলের গাছ আছে। দোলন চাপার পাগল করা সুবাসে যেন ঘোর সৃষ্টি করে ফেলেছে মৃন্ময়ের মনে। সে সম্মোহিতের মতো ছাদের চৌকাঠ পেরিয়ে বৃষ্টির কাছে নিজেকে উৎসর্গ করে দিল। বৃষ্টির জল এসে তাকে ভিজিয়ে দিল পুরোপুরি। মৃন্ময় দু চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলো। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে যেন আদর বুলিয়ে দিচ্ছে। মৃন্ময় রেশমি চুলগুলো ভিজে গেছে বৃষ্টির জলে। চুলের কিনারা দিয়ে টপ টপ করে বৃষ্টির জল ছুঁয়ে পড়ছে। একটা লাল রঙের সেলোয়ার কামিজ পরেছে মৃন্ময়ী। বৃষ্টিতে সেটা ভিজে তার গায়ের সাথে লেগে গেছে। লাল রঙে সবাইকেই একটু বেশি সুন্দর লাগে, আর এই ভেজা জামা, ভেজা চুল আর তাতে গড়িয়ে পড়া বৃষ্টির পানি মৃন্ময়ীকে আরো বেশি আবেদনময়ী করে তুলল। দূর থেকে কেউ মৃন্ময়ীকে এভাবে দেখলে হয়তো ভুল করে ভাবতেই পারে বৃষ্টির মধ্যে কোনো অপ্সরা পথ ভুলে এখানে চলে এসেছে এবং সে বৃষ্টিতে ভিজছে। তিথি বই পড়ার মধ্যে অন্যমনস্কভাবে একবার জানালার দিকে তাকালো। জানালার বাইরে মৃন্ময়ীকে এই রূপে দেখে তার চোখ সেখানেই আটকে গেল। আর কোনো ভাবনাই যেন তার মাথায় আসছে না। সে বিমোহিত হয়ে মৃন্ময়ীকে দেখছে। মৃন্ময়ী যে এত রূপবতী, এত সুন্দরী সেটা আগে কেন তার চোখে পড়ল না। তিথির মনে হতে লাগলো যাকে দেখছে সে আসলে মৃন্ময়ী তো, নাকি তার দৃষ্টি ভ্রম হচ্ছে। মৃন্ময়ী এখনো বৃষ্টিতে ভিজে চলেছে। বৃষ্টির জল মাঝে মধ্যে হাতে জমিয়ে তা আবার চারিদিকে ছুঁড়ে মারছে। আবার কখনো ছাদের টবের ফুলগুলোতে গিয়ে নাক ডুবিয়ে তার সুবাস নিচ্ছে। কখনো আবার নিজের চারপাশে দুহাত প্রসারিত করে ঘুরছে। তার ঠোঁটের কোনো আনন্দের হাসি। মৃন্ময়ের হাসিটা আওয়াজ তিথির কাছে আবেদনময়ী লাগছে। তিথি আর রুমে বসে থাকতে পারল না। সে দরজা খুলে চিলেকোঠার দুয়ারে এসে দাঁড়ালো। তার মুখ দিয়ে এখনো কোনো কথা বের হচ্ছে না। তিথি কোনো এক ঘোরের মধ্যে যেন চলে গিয়েছে আর অবাক বিস্ময়ে মৃন্ময়ীকে দেখছে। মৃন্ময়ী একটা সন্ধ্যামালতী ফুল ছিঁড়ে নিজের কানের মধ্যে গুঁজে দিল। এরপর আবারও বৃষ্টির জল নিয়ে খেলা করতে লাগলো। তিথি তখনও তাকে দেখছিল। মৃন্ময়ী হঠাৎ চিলেকোঠার দিকে হতেই সেখানে তিথিকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। তিথি তাকে এভাবে বৃষ্টিতে ভিজতে দেখে কি না কি ভাবছে মনে করে মৃন্ময়ী লজ্জায় আর ভয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো, যেন সে এভাবে বৃষ্টিতে ভিজে খুব অন্যায় করে ফেলেছে। কিন্তু তিথি তখনও ঘোরের জগতেই ছিল। মৃন্ময়ী সেটা কিছুটা আঁচ করতে পেরে তার ঠোঁটের কোণে আবারও হাসির রেখা ফুটে উঠল। সে ধীর পায়ে তিথির দিকে এগিয়ে এলো। তিথির কাছে এসে তার ভেজা হাতে তিথির হাত ধরতেই তিথির সম্বিত ফিরে এলো। সে কেঁপে উঠল মৃন্ময়ের ভেজা ঠান্ডা হাতের স্পর্শে। তবে সে এবারও কিছুই বলল না। মৃন্ময়ী যেন আরো সাহসী হয়ে উঠল। সে তিথিকে বলল, আসুন বৃষ্টিতে ভিজি। বলে তিথির হাত ধরে ওকে টেনে বৃষ্টির মধ্যে নিয়ে গেল। গায়ে ঠান্ডা জল পড়তেই তিথি পুনরায় কেঁপে উঠল। সে বৃষ্টির মধ্যে থেকে চলে যেতে চাইল চিলেকোঠার ছাউনিতে, কিন্তু মৃন্ময়ী তার হাত ধরে তাকে আটকিয়ে দিল। আবেগ ঘন গলায় বলল, চলে যাচ্ছেন কেন? বৃষ্টিতে একদিন ভিজে দেখুন, অন্যরকম একটা সুখ পাবেন মনে। বলে মৃন্ময়ী তিথিকে ছাদের ঠিক মাঝখানে নিয়ে গেল। ততক্ষণে তিথি প্রায় ভিজে গেছে বৃষ্টিতে। সে তিথিকে ইশারায় নিজের মতোই আকাশের দিকে তাকাতে বলল। তিথিও মৃন্ময়ী দেখা দেখি সেটা করল। বৃষ্টির জল এসে তারও চোখে মুখে পড়তে শুরু করলো। তিথির চশমার গ্লাস জলে ভিজে ঝাপসা হয়ে গেছে। মৃন্ময়ী সেটা দেখে তিথির চোখ থেকে চশমা খুলে একটা টবের উপরে রেখে দিল। তিথি আগে কখনো বৃষ্টিতে ভিজার উদ্দেশ্যে বৃষ্টিতে ভিজেনি, কারণ তার ভীষণ ঠান্ডার সমস্যা।
ঠান্ডা লাগলেই কাশি, সর্দি, এমনকি শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। কিন্তু আজ যেন সে সব ভুলে গেল। মৃন্ময়ের সাথে এভাবে বৃষ্টিতে ভিজতে তারও খুব ভালো লাগছিল। সে ধন্যবাদ স্বরূপ হেসে তাকালো মৃন্ময়ের দিকে। তিথির যে খুব ভালো লাগছে তা মৃন্ময় ওর মুখের হাসি দেখেই বুঝতে পারল। মৃন্ময় তিথির সেই ভালো লাগা আরেকটু বাড়িয়ে দিতে বলল, আপনি গান শুনবেন? তিথি এক বাক্যে বলল, হ্যাঁ শুনবো। মৃন্ময়ী গান শুরু করলো। মোর ভাবনারে কি হাওয়াই মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়াই মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘরল বিন মেঘে, রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়াই মাতালো, দোলে মন দোলে অকরণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। চলবে।